মতো সাইজের একটা পাথ যদি তোমাকে বলে দেয়, আর যদি বলে যে তার একদম নিকটবর্তী একদম খুবই কাছের একটা বিন্দুতে তোমাকে একদম খুবই কাছের একটা বিন্দুতে যাবে, তখন একবার কোশ্চেনটা ভালো করে দেখে নিও, কোশ্চেনের অপশন এবং কোশ্চেনটা আরেকবার ভালো করে পড়ে নিও। কারণ একবার তুমি যদি ওএমআরে ফিল করে দাও অ্যান্সার, তারপরে কিন্তু আর কিছু করার থাকবে না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার পাই একাডেমি। আমি শান্তন, আর আজকে আমরা করতে চলেছি আমাদের সুপার 20 সিরিজের নেক্সট ভিডিও, যেখানে আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা কমপ্লিট করব। আর যারা এই সিরিজে প্রথম এসছে তাদেরকে বলে রাখি যে এই সিরিজে আমরা করি কি। দেখো, আমরা এখানে যে চ্যাপ্টারটা নিয়ে আসি, যেরকম আজকে তড়িৎ ক্ষেত্র, এর আগে আমরা করেছি ইলেকট্রোম্যাগনেটিজম, মানে ওই বাংলায় তুমি যে নামটা জানো বাংলায় যেটা, ওইটা ইলেকট্রোম্যাগনেটিজম, ওই চ্যাপ্টার আমরা করেছি। যদি ওটা না দেখে থাকো তাহলে ওটা নিশ্চয়ই সময় করে একবার দেখে নিও, কারণ ওখানেও আমরা এই কী করেছি দেখো বলছি। আমরা এই সিরিজে প্রথমে আমরা থিওরিটাকে, যে চ্যাপ্টারের থিওরিকে আমরা খুবই শর্টে এবং খুব ভালোভাবে একদম ক্রিস্পিভাবে আমরা ভালো করে জিনিসটাকে রিভাইজ করে ফেলবো কিছুক্ষণের মধ্যে। তারপরে বাকি সময় জুড়ে আমরা 20 কোয়েশ্চেন্স করব, যেগুলো আমাদের এই চ্যাপ্টারে প্রায় প্রত্যেকটা টপিককে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিককে যেখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে সেই টপিকগুলোর উপরই কোয়েশ্চেন করা হয়েছে, যেগুলোকে একবার তোমরা করলে তোমাদের পুরো চ্যাপ্টারটাই ভালো করে রিভাইজ করা হয়ে যাবে। তাহলে আর তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে ভালো করে ভিডিওটা দেখতে হবে, তার সঙ্গে যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট ওটা হচ্ছে একটা কাগজ এবং একটা পেন নিয়ে তোমাদের ভিডিওর সঙ্গে সঙ্গেই আমি যখন তোমাদের সামনে কোশ্চেনকে আনবো তখন স্ক্রিন পজ করে তোমাদেরকে কোশ্চেনগুলোকে নিজে আগে সলভ করে নিতে হবে, চেষ্টা করতে হবে। পারো পারলে না সেটা পরের ব্যাপার, কিন্তু যদি না পারো তাহলে দেখে শিখে নেবে, যদি পারো তাহলে তো ভালোই, তুমি বুঝতে পারছো যে তোমার রিভিশন ভালো হচ্ছে, ঠিক আছে। আর এছাড়া আমি যখন যদি না পারো তাহলে আমি তো করে দেবই, ওটা দেখে তোমরা সেই নোটের খাতায় লিখে নিও যে অঙ্কটাকে কী করে করা হয়েছে, কারণ প্রত্যেকটা কোশ্চেন যেগুলো আমি এনেছি প্রত্যেকটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে আশা করছি তোমরা জিনিসটা বুঝে গেছো। তাহলে চলো আজকে ভিডিওটাকে শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে তড়িৎ ক্ষেত্র এই চ্যাপ্টার আমরা আগে হালকা করে রিভাইজ করে নেবো যে এই চ্যাপ্টারে কী কী রয়েছে। আর পারলে তোমরা এই যে তোমাদের সামনে নোট যেগুলো আসবে, আমি নিজে হাতে অনেক কষ্ট করে তোমাদের জন্য লিখে এনেছি। আর একটা কথা, আমি প্রথমে কি তোমাদের দেখাচ্ছি, দেখো আমি এরকম সাদাই লিখে এনেছিলাম, বাড়িতে লিখে এনেছিলাম, যাতে ভাবলাম পিডিএফ করে একবারে নেবো তোমাদেরকে দেখাবো, কিন্তু কিছু বোঝাই যাচ্ছে না। সে হয়তো ওই নীল পেনের জন্য বা ওই সাদা পেছনের যে সাদা ব্যাকগ্রাউন্ডের জন্য, অথবা নীল কালি দিয়ে যেহেতু লিখেছি ওই কারণে হচ্ছে রঙগুলো উঠেই গেছে। এ কারণে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের জন্য 1 ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা জিনিস ভালো করে সুন্দরভাবে লিখেছি। তাহলে তার জন্য একটা লাইক অন্তত করে দিও। আর ঠিক আছে, চলো তোমরা কি করবে, এই যে সূত্র যেগুলো আসবে যদি তোমরা জানো তো খুবই ভালো, কিন্তু যদি মনে হয় যে একটু সূত্রগুলোকে একটু ভুলে যাচ্ছি, তাহলে তোমরা যে নোটের খাতা তোমাদের সামনে আছে তাতে তোমরা হালকা করে সূত্রগুলোকে লিখে নাও, যাতে কোয়েশ্চেন করার সময় তাহলে তোমাদের সামনেই সূত্রগুলো থাকবে আর তোমরা ইজিলি তাহলে কোয়েশ্চেনগুলোকে করতে পারবে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের কুলম্বের সূত্র আমরা সবাই জানি। কুলম্বের সূত্র কি, F = 1/4πε0 Q1 Q2/r²। এটা তোমাদের বলার কিছু নেই, তোমরা একবার পুরো স্ক্রিনটা তোমরা চাইলে পজ করে একবার দেখেও নিতে পারো, আমি তো বলবোই, ঠিক আছে। এবার দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের আধানের কোয়ান্টায়নের সূত্র, যে কোনো একটা বস্তুতে যদি কিউ আধান দেওয়া থাকে তাহলে তার মধ্যে কতগুলো ইলেকট্রন থাকবে। যদি কোনো একটা, যেরকম ধরো +Q, কোনো একটা আমি বস্তুকে +Q আধান দিয়েছি, তাহলে তার থেকে আমি কতগুলো ইলেকট্রন নিয়েছি তুমি এই সূত্র দিয়ে বার করতে পারবে। যদি কোনো বস্তুকে আমি -Q আধান দিয়েছি তাহলে তার মধ্যে কতগুলো ইলেকট্রন আমি দিয়েছি সেটাও তুমি এই সূত্র থেকে বার করতে পারবে। আর আমি এই থিওরি ক্লাস যখন করিয়েছিলাম তাতে আমি একটা কথা বলেছিলাম যে মাথায় সবসময় রাখবে যে সমস্ত যে আধানের যে কাজবাজ হয় সব কিছু ইলেকট্রনের জন্য হয়। ইলেকট্রন দেওয়ার জন্য কোনো আধান, কোনো বস্তু ঋণাত্মকভাবে আহিত হয়ে যায়, একইভাবে কোনো বস্তুর থেকে ইলেকট্রন টেনে নিলে সেটি পজিটিভ বা ধনাত্মকভাবে আহিত হয়ে যায়। ব্যাস, মানে সমস্ত কাজ হচ্ছে ইলেকট্রনের হলো। আচ্ছা, এই তো তোমাদের সূত্র, এইটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আরে এই তো দৌড়াচ্ছে, দাঁড়াও, এই যে জিনিসটা এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই যে ভ্যালু যেটা এসআই এককে, কিন্তু এই মানটা তোমাদেরকে কিন্তু এই মানটা মনে রাখতে হবে। অনেকেই প্রায় প্রত্যেকে এটা মুখস্থ করাই উচিত, আবার কিন্তু অনেকে কিন্তু করে না, তাদেরকে বলবো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তোমাকে এই মানটা মুখস্থ করতেই হবে। তারপরে এটা তুমি চাইলে করতেও পারো, চাইলে নাও করতে পারো, কোনো সমস্যা নেই, এর থেকে সেরকম কোনো কোশ্চেন দেয় না, তবে এইটা কিন্তু তোমাদের মুখস্থ থাকা চাই।
আচ্ছা এখানে কি বলেছে, বলেছে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে ডোবানো হলো, যেরকম ধরো যদি এই দুটো আধানকে আমি বাইরে রেখেছি, মানে তোমার বায়ুতে রেখেছি, তাহলে এরা পরস্পরের উপর এফ বল প্রয়োগ করবে। যদি এই সেম জিনিসকে একেই ধরে আমি কোনো কে পরাবৈদ্যুতিক মাধ্যমে যদি আমি ডুবিয়ে দিই, তাহলে কি হবে, তাহলে যে নেট ফোর্স হবে Q1 Q2 এর উপর যে নেট ফোর্স হবে, দেখো এই কথা কিন্তু আমি আগেও বলেছিলাম যে Q1 Q2 এর উপর কিন্তু সেম মানের বলই প্রয়োগ করবে, সে বায়ুতে থাকুক কিংবা কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে ডোবানো থাকুক। কিন্তু নেট ফোর্স যদি বার করতে হয়, নেট ফোর্স হবে F/K। এটা হচ্ছে এই Q1 বা Q2 যে কোনো একটার উপরই তুমি বলতে পারো নেট ফোর্স এটা হবে। কিন্তু Q1 Q2 এর উপর কত বল প্রয়োগ করবে, F, যেটা বায়ুতে প্রয়োগ করছিল সেই মানের বলই প্রয়োগ করবে। হলো? এবার দেখো এ তো সেই শূন্য মাধ্যমে প্রযুক্ত বল। ব্যাস, চলো পরে যাই। আচ্ছা এখানে আমি এটা লিখেছি, এটা বোঝা যাচ্ছে কিনা দাঁড়া একবার দেখি। আরে বাপরে, এ তো এই জিনিসটা তো আগে লিখলাম, এই জিনিসটা বোঝা যাচ্ছে কিনা তোমরা একবার দেখো তো। ওয়েট আ মিনিট, কিছুই বোঝা যাচ্ছে না। ওই আমি যেটা বললাম, যেখানে কি বলেছে আমি মুখে বলছি শুনে নাও। Q1 Q2 আধান পরস্পর, আমি নিজেই বুঝতে পারছি না কি লেখা। আচ্ছা ছাড়ো, বাদ দাও। আমি যে লাস্টে তোমাকে বললাম না যে ওই দুটো আধান, ওদেরকে তুমি বায়ুতে রাখো কিংবা কোনো মাধ্যমে, তারা সবসময় পরস্পরের উপর সেম মানের বলই প্রয়োগ করবে। যেটা বায়ুতে যে মানের বল প্রয়োগ করছিল, মাধ্যমে রাখা হলেও সেই মানের বলই প্রয়োগ করবে। তবে যদি তুমি নেট ফোর্স বার করতে চাও কোনো একটা আধানের উপর, তাহলে সেটা হয়ে যাবে F/K। ওই জিনিসটাই ওখানে লেখা ছিল। আচ্ছা, এ হয়ে গেল আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কী জিনিস, কোনো একটা আধান তার চারিপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, তোমরা জানো। এই তড়িৎ ক্ষেত্রের মান কত হয় সেটা হচ্ছে এই, অর্থাৎ কি তোমরা সংজ্ঞা মনে আছে নিশ্চয়ই, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা কী ছিল, কোনো একটা আধান তার চারিপাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক আধানকে রাখা হলে তার উপর যে মানে বলটা অ্যাপ্লাই হয় তাকে বলা হয় ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সেম, তাহলে ওই জিনিসটাই, তার সূত্র হচ্ছে এটা। তোমরা জানো, এইসব বারবার বেশি এগুলো নিয়ে বলে লাভ নেই, সময় নষ্ট হবে, কারণ এগুলো তোমরা ইজিলি জানো। এই সূত্রটা কিসের জন্য, যে ধরো একটা তড়িৎ ক্ষেত্রের তোমার একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হচ্ছে E। এবার আমি যদি তোমাকে বলি এটা তো তড়িৎ ক্ষেত্র মানে একক ধনাত্মক আধানের উপর যে ফোর্সটা হচ্ছে, তোমাকে যদি বলি যে এখানে আমি একটা 3 কুলম্বের আধানকে যদি এই বিন্দুতে এনে রাখি, তাহলে তার উপর কত ফোর্স অ্যাপ্লাই হবে, তুমি বলবে এই সূত্রটা অ্যাপ্লাই করে তুমি বলবে যে F = 3 × E, 3 × E। ব্যাস, তাহলে এই সূত্রটা হচ্ছে সেই জন্য, এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে গেল। এবার বলেছে আধানকে চিহ্ন সহ বসাতে হবে, কিন্তু এই যে সূত্রটা তুমি দেখছো ভেক্টর হিসেবে আমি সূত্রটা দিয়েছি, এখানে তুমি আধানকে কিন্তু প্লাস বা মাইনাস সহ তোমাকে বসাতে হবে। তাহলে তুমি কি পাবে, তাহলে তুমি হচ্ছে কি অভিমুখটা পেয়ে যাবে। কারণ যদি দেখো এখানে আমি +3 কুলম্বকে বসাই, তাহলে তার উপর ফোর্স হবে এই দিক বরাবর, এই দিকে, যেদিকে E সেই দিক বরাবরই ফোর্স হবে। যদি -3 বসাই, -3 কুলম্ব যদি বসাতাম, তাহলে কি হতো, মান সেম থাকতো, 3E থাকতো, কিন্তু অভিমুখ উল্টে যেত। এই মাইনাস চিহ্ন সেটাই আমাকে বোঝাবে। যদি আমি এখানে চিহ্ন সহ যদি বসাই, তাহলে আমি অভিমুখটাও পেয়ে যাবো। এইটুখানি, আর কিছু নেই এখানে। তারপরে এই যে এই সূত্রগুলো তোমরা জানো, একবার দেখে নাও পারলে। যে যদি একটা এরকম ধরো রড আছে আমার কাছে সীমিত, এটা একটা সীমিত রড, এটা একটা অসীম রড, তাহলে সীমিত রড যদি থাকে, তাহলে এটা যদি θ1 অ্যাঙ্গেল হয়, এটা যদি θ2 অ্যাঙ্গেল হয়, আর এখান থেকে এই বিন্দুর দূরত্ব যদি r হয়, তাহলে কি হয়, দুটো উপাংশ পাওয়া যায়, E2 এবং E1, দুটো তুমি ভেক্টর উপাংশ পাবে তোমার এই যে পুরোটার জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে তার। ধরো এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে সেটা কিছুটা এরকম। এবার তারই দুটো উপাংশ, একটা হচ্ছে E1, একটা হচ্ছে E2। ব্যাস, এবার দেখো E1 কি করে বার করবে, E2 কি করে বার করবে। E1 মানে হচ্ছে K λ/r। ল্যামডা মানে কি, ল্যামডা মানে হচ্ছে এর প্রতি একক দৈর্ঘ্যে তোমার আধান, মানে হচ্ছে দৈর্ঘ্যমাত্রিক আধান ঘনত্ব, মানে প্রতি একক দৈর্ঘ্যে আধান, সেটা হচ্ছে ল্যামডা। তার মানে কি, K λ/r sin θ1 + sin θ2, এটা তুমি পেয়ে গেলে E1। এখানে তুমি E1 পেয়ে যাবে। তারপরে E2 দিয়ে সেম, E2তে কী হবে, K λ/r, তবে এখানে হবে cos θ1 - cos θ2। ব্যাস, এবার তুমি দুটো পেয়ে গেলে। এটা তুমি বলতে পারো i ক্যাপ, যেহেতু তুমি এইদিকে ধরেছো, এটা তুমি i ক্যাপ বলতে পারো। যদি ভেক্টর নিয়মে লিখতে চাও তাহলে হবে i ক্যাপ, আর E2 হয়ে যাবে তোমার j ক্যাপ। ব্যাস, এবার তাহলে তুমি এদেরকে ভেক্টর নিয়মে যোগ করে দিলে, তাহলে E তুমি কি করে পাবে, যদি E নেট পেতে হয়, তাহলে তুমি E1
আর E2 যোগ করে দেবে, ব্যাস। আমি ভাবছি যে তুমি নিশ্চয়ই ভেক্টর ভালো করে পারো, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে ফিজিক্সে, 12 ফিজিক্সে। তাহলে এই হয়ে গেল আমাদের সিম্পল। এবার দেখো এখানে কি হবে, যদি একটা অসীম দৈর্ঘ্যের রড আমার কাছে থাকে, অসীম দৈর্ঘ্যের একটা আধান সহ একটা রড যদি আমার কাছে থাকে, তখন কি হবে, এটারও আমি ধরে নিয়েছি ল্যামডা, দূরত্ব ধরে নিই আর, এই বিন্দুতে আমাকে বার করতে হবে। তাহলে দেখো এখানে তুমি কিছু না, এখানে তোমাকে এই সূত্রটাকে ইউজ করতে হবে, করে তোমাকে θ1 এবং θ2 এর জায়গায় এখানে θ1 সমান সমান θ2 সমান সমান 90 ডিগ্রি, এই মানটা তোমাকে বসাতে হবে। তারপরে মান যখন বসাবে তখন তুমি পাবে এখানে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, আর এটা হয়ে যাবে 0 0, তার মানে E2 এর মান 0 এসে যাবে। এখানে E2 কত, এখানে E2 যদি তুমি বার করতে চাও তাহলে E2 হয়ে যাবে 0, আর E1 এর মান কত হবে 90 90, তাহলে এখানে এসে যাবে 2, 1 + 1 2 এসে যাবে, সেটাকে আমি এভাবে লিখে দিয়েছি। তুমি একবারে এই সূত্রকে মুখস্থ করবে, কারণ তোমাদেরকে বেশিরভাগ এখান থেকেই দেয়, এই সীমিত দেয় না, তোমাদেরকে অসীম দৈর্ঘ্যের একটা তার বা অসীম দৈর্ঘ্যের একটা রড, এটাই তোমাকে দেয়, বা অসীম দৈর্ঘ্যের পরিবাহী, আমি বারবার রড বলে যাচ্ছি, পরিবাহী। আচ্ছা এই হলো, এরপরে কি আচ্ছা এটা এটা আমি কি করেছি, আমি এটা তো নিয়ে বললাম যে এরকম আমি লিখে নিয়ে এসেছিলাম বাড়ির থেকেই, তবে কিছুই বোঝা যাচ্ছিল না বলে আমি এর উপরেই আবার একটুখানি আঁকিবুকি করে দিয়েছি। আচ্ছা দেখো তোমরা প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে তোমাদের একটা চার্জ রিং যদি থাকে, এরকম একটা রিং যদি থাকে, রিংয়ের অক্ষ বরাবর, এই রিংয়ের অক্ষে এরকম একটা বিন্দুতে যদি তোমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলে, তখন তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে। আর এই সূত্রটা অনেকটা তোমার ওই ইলেকট্রোম্যাগনেটিজমে যে সূত্রটা ছিল তার মতো অনেকটা দেখতে, তাই আর তোমাকে কিছু না, এটাকে মুখস্থ করতেই হবে, আর কোনো উপায় নেই তোমার কাছে, তোমাকে এটা মুখস্থ করতেই হবে। তারপর হচ্ছে গ্রাফ। আচ্ছা এই যে গ্রাফ মানে এই যে চার্জ রিংয়ের, যদি ধরো আমি রিংটাকে এরকম জায়গায় রেখেছি, এবার এই গ্রাফটা কি বোঝায়, গ্রাফটা বোঝাচ্ছে যে রিংয়ের থেকে তুমি যদি এরকম কিছুটা দূরে যাও তাহলে ইলেকট্রিক ফিল্ড বাড়বে না কমবে, কিভাবে বাড়বে কিভাবে কমবে সেইটাই তোমাকে বোঝাচ্ছে। ধরো আমি রিংয়ের থেকে যদি দূরে যাই তাহলে কি হবে, দেখো রিংয়ের থেকে প্রথমে আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে r/2তে যখন এক্সের মান r/2 তুমি রাখবে, তখন তুমি সব ম্যাক্সিমাম যে ইলেকট্রিক ফিল্ড রিংয়ের কারণে সেটা তুমি পেয়ে যাবে r/2 বসালে। সেমভাবে -r/2 বসে, -r/2 মানে r/2 মানে যদি তুমি সামনের দিকে ধরো তাহলে -r/2 মানে পেছনের দিকে বোঝানো হয়েছে, সেখানেও ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড তুমি পেয়ে যাবে। আচ্ছা তাহলে এই হয়ে গেল আমাদের। আচ্ছা সামনে তাহলে এখানে দেখো প্রথমে কি হয়, ইলেকট্রিক ফিল্ড প্রথমে এরকম বাড়ে, বেড়ে বেড়ে এই জায়গায় এসে ম্যাক্সিমাম হয়, r/√2তে গিয়ে ম্যাক্সিমাম হয়ে যায়, তারপরে এর মানটা আরও যত দূরে যায় তত বেশি কমতে থাকে। আর সেমভাবেই উল্টো দিকেও হবে, উল্টো দিকেও প্রথমে বাড়তে গিয়ে তারপরে লাস্টে গিয়ে যখন বাড়তে গিয়ে তারপরে লাস্টে এসে এখান থেকে কমতে শুরু করে দেয়, বুঝতে পেরেছো? আর দেখো এখানে যে নেগেটিভ যে উল্টো দিকে তুমি দেখছো না, উল্টো দিক হওয়ার কারণ হচ্ছে এটার অভিমুখকে বোঝাচ্ছে, সেই কারণে। আচ্ছা বৃত্তচাপ যদি হয়, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, যদি একটা বৃত্তচাপ দেওয়া থাকে তোমাকে, এরকম যদি কোনো একটা বৃত্তচাপ দেওয়া থাকে আর বলা হয়েছে যে এই বৃত্তচাপ এরকম একটা জায়গায় কেন্দ্রে, আচ্ছা এটা হয়ে যাচ্ছে তোমাদের আর, এই দূরত্ব হচ্ছে আর, মানে ব্যাসার্ধ বৃত্তচাপের। তাহলে যদি তোমাকে এরকম বলে দেওয়া থাকে আর তোমাকে বলে দিল পুরো অ্যাঙ্গেলটা থিটা, তখন কি করবে, দেখো সূত্রটা ভালো করে দেখো, সূত্র আমি থিটা কাকে ধরেছি, এই যে অর্ধেক অ্যাঙ্গেল যেটা, অর্ধেক যে অ্যাঙ্গেল সেটাকে আমি থিটা ধরেছি। সূত্রটা তাই কীরকম এসছে, আমি নিচে আবার লিখছি, বোঝা যাচ্ছে কিনা আমি দেখতে পাচ্ছি না এখান দিয়ে, আমি নিচে আর একবার লিখছি। সূত্রটা হচ্ছে এরকম, E = 2k λ/r sin থিটা, বুঝতে পেরেছো? এবার থিটা কোনটা, এই অর্ধেক কোনটা, কিন্তু যদি তোমাকে পুরো অ্যাঙ্গেলটা থিটা বলে দেয়, যদি পুরো অ্যাঙ্গেলটা তোমাকে বলে যে এই পুরোটা থিটা, তখন তুমি কি করবে, তখন তুমি সূত্রে বসাবে, তখন তুমি সূত্রে এরকম করবে, k E = 2k λ/r sin θ/2, কারণ এখানে থিটা তো যে তোমার যে সূত্রের থিটা সেটা তো তোমাকে এই অর্ধেকটাকে বলা হয়েছে, তাহলে যদি পুরোটা থিটা দিয়ে দেয় তাহলে তোমাকে অর্ধেকটা বার করতে হবে, যেটা হবে θ/2, তারপরে সেই মানটা তুমি এখানে বসিয়ে দেবে, তোমার সঠিক অ্যান্সার আসবে। আর যদি একটা অর্ধবৃত্ত থাকে তখন কি করতে হবে, সিম্পল, অর্ধবৃত্ত মানে কি, তোমাকে অ্যাঙ্গেলটা বার করতে হবে, এই অ্যাঙ্গেল কত, এই থিটা কত, 90 ডিগ্রি, ব্যাস তুমি এখানে 90 বসিয়ে দেবে, এটার মান এসে যাবে 1, তাহলে এখানে এসে যাবে 2k λ/r, ব্যাস এইটুকুনি, আর তো কিছু নিয়ে যেতে। আচ্ছা নেক্সট হচ্ছে এই সূত্র, এটা দেখা যাচ্ছে কি না দেখতে হবে একবার।
হ্যাঁ বোঝা যাচ্ছে, অসুবিধা হবে না। আচ্ছা, যদি তোমাকে বলে তোমার কাছে একটা চাকতি রয়েছে, মানে একটা প্লেট, একটা চার্জড প্লেট, আগেরটা কি ছিল, আগেরটা ছিল একটা রিং, এটা হচ্ছে একটা প্লেট। এবার যদি তোমাকে বলে এই প্লেটের কেন্দ্র থেকে এক্স দূরত্বে এরকম একটা বিন্দুতে ই এর মান কত হবে বার করতে, তাহলে তোমাকে এই ভয়ানক সূত্র ইউজ করতে হবে। বুঝে গেলে? দিতেই পারে, তবে হ্যাঁ ভয় পাওয়ার দরকার নেই, কারণ এর একটা শর্টকাট ফর্ম আছে, যেটা হচ্ছে এইটা। দেখো, এটা তোমার মনে রাখতেও সুবিধা হয়ে যাবে, এটা তোমার মনে রাখতেও সুবিধা হবে। কি করে? সিগমা বাই 2f, মানে দেখো বাইরে যা আছে তাই, তবে এই অংশটাকে আমি চেঞ্জ করে দিয়েছি, একে আমি cos থিটা লিখে দিয়েছি। কি করে লিখলাম দেখো, এই যে আমি ধরলাম এই মাথার থেকে এইটা হচ্ছে আমার থিটা, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিলাম, ভূমির সঙ্গে এই যে অ্যাঙ্গেল করছে সেটাকে আমি ধরে নিলাম থিটা। এবার দেখো, যদি এর রেডিয়াস তো আর নিচের ভূমি এক্স, তার মানে cos থিটা মানে আমি কি পাচ্ছি, এই জিনিসটা আমি পেয়ে যাবো। তুমি নিজে করে দেখবা, তুমি এই জিনিসটাই পেয়ে যাবে যদি আমি cos থিটা এখানে বার করতে চাই। তাহলে আমি একবার এখানে cos থিটা লিখলাম, আমার সূত্রটা সহজ হয়ে গেল। তোমরা তাহলে এই সূত্রটা মুখস্থ করে রাখবে, তবে মনে রাখতে হবে যে থিটা কোনটা, এটা হচ্ছে থিটা। অসীম পাতের জন্য কি হবে? অসীম পাতের জন্য এই সূত্রটা খুবই ফেমাস, তোমরা সবাই প্রায় জানো, ই সমান সমান সিগমা বাই 2ε0। ব্যাস, একদম। আর দেখি কি আছে, হ্যাঁ আর হচ্ছে গাউসের সূত্র, এই তো তোমরা সবাই জানো। আচ্ছা, প্রথমে ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং কোনো একটা তল, ইলেকট্রিক ফিল্ড এবং তলের তোমার গুণফল। ওকে, তাহলে তাই করা আছে। দেখো এই সিম্পল এরকম, এই সূত্র তোমরা জানো। ফ্লাক্স নিয়ে আমি বেশি আর কি বলবো, তোমরা সবাই জানো। ফ্লাক্স মানে এবার ই ডট এ, কখন? যখন হচ্ছে ই ধ্রুবক। ই ধ্রুবক হলে দেখো কি হবে, ই বাইরে বেরিয়ে আসবে, আর ডি এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে এ এসে যাবে। ব্যাস, এই সূত্র তোমাদের বেশিরভাগ এই সূত্র ইউজ করতে হয় ফ্লাক্স বার করতে গেলে। আর দেখো এবার গাউসের সূত্র অনুযায়ী কি? গাউসের সূত্র অনুযায়ী কোনো একটা বদ্ধ তল, এটা যদি একটা বদ্ধ তল হয়, তবে এটা কিন্তু একটা 3D তল হতে হবে। কিন্তু এখানে তো দেখে 2D লাগছে, মানে কাগজের মতো লাগছে, কিন্তু কাগজ না, কিন্তু আসলে কোনো একটা ইটের মতন, কোনো একটা 3D অবজেক্ট, 2D নয় কিন্তু 3D একটা অবজেক্ট। তার মধ্যে যে পরিমাণ আধান থাকবে, সেই পরিমাণ মধ্যে, তার মধ্যে যে পরিমাণ আধান থাকবে তাকে ε0 দিয়ে তুমি যদি ভাগ দাও, তাহলে যে মানটা পাবে তুমি, তাহলে এর সঙ্গে জড়িত ইলেকট্রিক ফ্লাক্স তুমি পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে ফ্লাক্স সমান সমান হচ্ছে কিউ ইন বাই ε0। আচ্ছা, গাউসের সূত্র আর তোমাকে কত বলবো, তুমি সবই জানো গাউসের সূত্র নিয়ে। তড়িৎ দ্বিমেরু সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে, এগুলো সূত্র দিয়ে কেবল তোমাকে কোশ্চেন দেয়, এখানে বেশি আর জটিল কোনো কিছু থাকে না, কেবল সূত্রে তোমাকে মান বসাতে হবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা, প্রথমে এই তড়িৎ দ্বিমেরু কাকে বলে? দুটো সেম, খুবই ক্ষুদ্র এবং খুবই সেম মানের আধান, সেম বিপরীত, মানে সেম মান তবে বিপরীত আধান বিশিষ্ট দুটো আধান যদি পরস্পরের থেকে খুবই ক্ষুদ্র দূরত্বে থাকে, তাহলে তারা যে সংস্থা গঠন করে তাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। এবার তড়িৎ দ্বিমেরু তো এই হয়ে গেল তোমার। এবার তড়িৎ দ্বিমেরু মজাদার জিনিস হচ্ছে দ্বিমেরু ভ্রামক, যে জিনিসটা দ্বিমেরু ভ্রামক মানে কি? এদের মধ্যবর্তী যে দূরত্ব, ঠিক আছে, এদের -q আর +q, মানে যারা দ্বিমেরু গঠন করেছে যে দুটো আধান, তাদের মধ্যবর্তী দূরত্ব এবং যে কোনো একটা আধানের গুণফলকেই বলা হয় তোমার দ্বিমেরু ভ্রামক। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে, অনেক সময় গুলিয়ে ফেলো, যেখানে 2l কেন আসবে? তাহলে 2l কেন আসবে? কারণ আমি 2l ধরেছি তাই 2l আসবে। তোমাদের মাথায় রাখবে যে দ্বিমেরু ভ্রামক মানে তাদের মধ্যবর্তী দূরত্ব ইনটু তাদের যে কোনো একটা আধান। এখানে তোমাদের বইতেও 2l দিয়ে করা আছে, তাই আমিও 2l লিখেছি। এই 2 লেখার কারণ হচ্ছে তারা এদের মধ্যবর্তী দূরত্বকে 2l ধরেছে, এই কারণে এদের মধ্যবর্তী দূরত্বকে 2l ধরার কারণে এখানে সূত্রে 2l আসছে। কিন্তু আসলে কি, আসলে জিনিসটা ওই মানে এই 2টা আসে, অনেকে এই 2 দেখে ঘাবড়ে যায় যে এদের মধ্যবর্তী দূরত্ব l, তাহলে 2 গুণ হয়েছে কেন এরকম, কিন্তু আসলে মধ্যবর্তী দূরত্বকে 2lই ধরে নেওয়া হয়েছে এই কারণে। বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে ধরো দ্বিমেরু, আমি ধরো এরকম দ্বিমেরুকে এরকম রাখা রয়েছে, আমি যদি ধরি লম্বভাবে উপরের দিকে এরকম একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে, সেটার মান হবে kp/r³। হ্যাঁ, তবে এই অভিমুখটা মনে রাখবে যে পেছনের দিকে, পি যদি এই দিকে হয়, দ্বিমেরু ভ্রামক যদি এই দিকে হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড হবে ঠিক পেছনের উল্টো দিকে। যদি সেম এভাবে রাখা হয় সামনাসামনি বা পেছনে, এরকম জায়গায় কিংবা এরকম জায়গায় যদি রাখা হয়, তখন কী হবে? যদি এরকম জায়গায় রাখো তাহলে তার অভিমুখ হবে এই দিকে, যদি এরকম জায়গায় রাখো তাহলে তার অভিমুখ হবে এই দিকে। মানে যদি তুমি যে অক্ষে তোমার ইয়েকে রাখা হয়েছে, যেই অক্ষে তোমার তড়িৎ দ্বিমেরুকে রাখা হয়েছে, সেই অক্ষেই তুমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাও, তাহলে তার অভিমুখ হবে যেই দিকে দ্বিমেরুর অভিমুখ, সেই দিকেই তার অভিমুখ হবে।
আর ই এর মান কত হবে 2kp/r। আচ্ছা এই কে মানে আমি যে আগেও কে ইউজ করেছি, তোমার মনে রাখবে এই কে মানে কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক নয়, এখানে এই কে মানে হচ্ছে 1/4πε0। এটাকেই আমি কে ভাবে লিখেছি যাতে সূত্রগুলো দেখতে ছোট লাগে আর আমাদের মনে রাখতে যাতে সুবিধা হয়, এই কারণে। আচ্ছা ব্যাস, তাহলে এইটা তাই দেখো দুটোর মধ্যে খুবই ভালো সম্পর্ক হচ্ছে। এটা হচ্ছে kp/r³ আর এটা হচ্ছে 2kp/r³, কেবল একটা 2 গুণ হয়েছে। আর অভিমুখটা তোমরা খেয়াল রাখবে যে যদি এরকম অক্ষ লম্বভাবে অবস্থিত কোনো অক্ষে যদি হয়, আর হ্যাঁ এটা কিন্তু মিডিল একদম মাঝখানের যে অংশ সেটা কিন্তু মিডিল বিন্দু। আর এখানে যে এই আর তোমরা লেখো নিচে যে আর লেখো, সেটা কিন্তু এই মাঝখান থেকে মিডিলের থেকে কিন্তু আরটাকে নেওয়া হয়, এটাও মনে রাখবে ব্যাস। আর যদি যে কোনো একটা অবস্থানে বলে দেয়, যে কোনো একটা অবস্থান যেরকম বলে দেয় যে অ্যাঙ্গেল থিটা করে এরকম একটা অবস্থানে রয়েছে, তাহলে তার ক্ষেত্রে এই সূত্রটা তোমরা মনে রাখতে পারো, তবে এর থেকে কোশ্চেন সেরকম দেয়। আচ্ছা এই হয়ে গেল। এবার টর্ক যদি বার করতে পারে কোনো একটা দ্বিমেরুকে তুমি যদি ইলেকট্রিক ফিল্ডে রাখো, এখানে তুমি ইলেকট্রিক ফিল্ড কী বার করলে, এটা হচ্ছে দ্বিমেরুর জন্য ইলেকট্রিক ফিল্ড তুমি বের করেছো। যদি দ্বিমেরুকে তুমি অন্য কোনো ইলেকট্রিক ফিল্ডে রাখো তাহলে তার উপর একটা টর্ক অ্যাপ্লাই হবে। সেই টর্কের মান তুমি কি করে বার করবে, এই সূত্র দিয়ে P×E দিয়ে। তবে খেয়াল রাখবে যে P×E যেন তুমি করো, E×P কিন্তু করলে হবে না, তখন কিন্তু উত্তর উল্টো এসে যাবে কিন্তু, বুঝেছো? তাই মনে রাখবে টর্ক মানে P×E, আগে P তারপরে E। আর যদি শক্তি বার করতে হয় যে তো একটা দ্বিমেরুকে তুমি একটা ইলেকট্রিক ফিল্ডে যদি কিছুটা ঘুরিয়ে দাও, তার প্রাথমিক অবস্থান থেকে যদি কিছুটা তাকে ঘুরিয়ে দাও, তাহলে তার মধ্যে কতটা শক্তি সঞ্চিত হয়ে যাবে সেটা বার করার জন্য এই সূত্র ব্যবহার করতে হয়। আর খেয়াল রাখবে যে সামনে একটা মাইনাস অবশ্যই দেবে, বুঝেছো? এই তারপরে কি ও ও ঠিক আছে, চলো তাহলে এবার কোশ্চেন আমরা শুরু করে দিই একবারে। দেখো কোশ্চেনটা তোমাদের সামনে এসছে, তোমাদের কি কাজ হবে, তোমরা প্রথমে কোশ্চেনটাকে পজ করবে, কোশ্চেন এসছে কোশ্চেনটাকে পজ করবে, নিজেরা ট্রাই করবে, তারপর আমি বলবো, ঠিক আছে? আশা করছি ট্রাই করা হয়ে গেছে। প্রথমে কোশ্চেন নিজেরা ট্রাই করো। আচ্ছা আচ্ছা এবার দেখো বলেছে 1 কুলম্ব তড়িৎ আধানে ইলেকট্রনের সংখ্যাগত মান কত হবে। দেখো সিম্পল, এখানে তোমাকে কিউ সমান সমান এন ই, এই সূত্রটা তোমাকে ব্যবহার করতে হবে। এখানে তোমাকে কিউ বলে দিয়েছে যে কিউ মানে কত, 1 কুলম্ব। কিউ মানে হচ্ছে 1 কুলম্ব, এন ই, N×E মানে কত, ই মানে হচ্ছে 1.6। এখানে দেখো ই এর যখন তুমি ক্যালকুলেট করছো, কোনো সংখ্যা বার করছো, তখন কিন্তু ইলেকট্রনের যে আধান সেটাকে কিন্তু মাইনাস সহ বসাবে না, ফালতু ঝামেলা করার দরকার কি, মাইনাস আসুক প্লাসে আসুক, তোমার তো একটা সংখ্যা চেয়েছে, তাই এখানে আমি প্লাসেই বসাবো। 1.6 × 10⁻⁹ মনে আছে তো, 10⁻⁹ কুলম্ব। আচ্ছা দেখো তোমাদের সামনে এই কোশ্চেনটা এসছে, তোমরা এই কোশ্চেনটাকে আগে ভালো করে ট্রাই করো, নিজের আগে ট্রাই করো তারপরে। আচ্ছা আশা করি ট্রাই করা হয়ে গেছে, পজ করে এবারে দেখাচ্ছি। দেখো খুবই সহজ, 1 কুলম্ব তড়িৎ আধানে ইলেকট্রনের সংখ্যাগত মান কত হবে। এখানে তোমাকে কিউ সমান সমান এন ই, এটা তোমাকে বসাতে হবে। এখানে সিম্পল, তুমি কিউ সমান এন ই, এখানে কিউ এর জায়গা তোমাকে 1 কুলম্ব তুমি বসাবে 1, এন এখানে তোমাকে বার করতে হবে, ই এর জায়গা হবে 1.6 × 10⁻⁹ এই মানটাও কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে, কিন্তু এই মানটা তোমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা তারপরে দেখো তুমি যদি ভাগ দাও 1কে এখানে, আচ্ছা 19 এইদিকে এসে যাবে 10⁻18, 10⁻18 হয়ে যাবে। আর এখানে তুমি 1.6 দিয়ে তোমাকে ভাগ করতে হবে একে। দেখো ভাগ করলে এরকম এসে যাবে 0.625 এরকম কিছু আসবে, ইন্টু 10⁻19 এরকম ছিল। এবার উত্তর দেখো, উত্তরে 6 পয়েন্ট করে দেওয়া আছে, এটা তো হবেই না, তবে 6 পয়েন্ট করে দেওয়া আছে 6.25। তাহলে এখানে আমি একটা পয়েন্টকে সরিয়ে এখানে আনবো, এখানে পয়েন্টকে সরিয়ে দিলাম, তাহলে এখানে কী হবে, এটা 8 হয়ে যাবে, তো পয়েন্টকে সরিয়ে দিচ্ছি এদিকে, তাহলে এটা আমার অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সিম্পল। তারপরে ছোটো করতে হবে, দেখো কাউকে কখনো ছোটো করতে নেই, ঠিক আছে, তবে এটা কোশ্চেন তো তাই করাই যায়। আচ্ছা চেষ্টা করো, বলেছে। আচ্ছা নিজেটা আগে করে নাও, তারপর আমি বলছি, ঠিক আছে? আশা করছি হয়ে গেছে এটাও।
তবে হ্যাঁ, তোমরা উত্তরগুলো লিখে ওয়েট করো যে আমি কীভাবে করছি, তোমরা উত্তরগুলো দেখো। আর আমি একদম লাস্টে কিন্তু জিজ্ঞাসা করবো যে তোমাদেরকে একদম শেষে গিয়ে কমেন্টে লিখতে হবে যে কে কতগুলো পারলে। আচ্ছা, এই হলো বলেছে এ বাহু বিশিষ্ট কোনো ঘনকের একটি শীর্ষবিন্দুতে কিউ আধান রাখা হলে ঘনকের মধ্যে ফ্লাক্স কত হবে। বিশাল বিশাল ইজি কোয়েশ্চেন, অনেকে তোমাদের মধ্যে এটা মুখস্থই আছে অনেকের। এরকম একটা ঘনক তোমার কাছে রয়েছে, এরকম একটা ঘনক তোমাকে দেওয়া হয়েছে, বলেছে যে এই ঘনকের শীর্ষবিন্দুতে, মানে ধরো এরকম একটা জায়গায়, এই শীর্ষবিন্দুতে এরকম একটা জায়গায় তোমার একটা আধানের কিউ রাখা হয়েছে, এরকম একটা আধান রাখা হয়েছে। এবার যদি তোমাকে বার করতে হয়, তোমাকে যদি বলতো যে মাঝখানে রাখা হয়েছে, মানে এর যদি ভেতরে রাখা হয়েছে এরকম তোমাকে বলতো, তখন তার অ্যান্সার হতো কিউ বাই এপসাইলন নট গাউসের সূত্র অনুযায়ী। কিন্তু এখানে তো বলেনি, এখানে তো বলেছে কোনায়, মাথায় ওই কোনায় রাখা হয়েছে। তাহলে এই সমস্ত কোশ্চেনে কী করতে হয়, তোমাকে এই যে আধানটা মাথায় রাখবে কি, এরকম যদি কোথাও আশেপাশে কোনায় টোনায় তোমাকে আধান দিয়ে দেয়, তোমার মাথায় রাখতে হবে কি আধানটাকে সেম অবজেক্ট, যে অবজেক্টের কোনায় রাখা হয়েছে সেম অবজেক্ট দিয়ে ঢাকার চেষ্টা করবে চারিদিক দিয়ে। বুঝতে পারছো কথাটার মানে? মানে যেরকম এখানে একটা ঘনকের একদম কোনায় রাখা হয়েছে, ঘনকের ভেতরে রাখা হলে তো কোনো সমস্যাই ছিল না, ঘনকের একদম কোনায় রাখা হয়েছে। তাহলে আমি চেষ্টা করব এই কিউকে পুরোপুরি একটা ঘনক দিয়ে ঢেকে দেওয়ার। তাহলে পুরোপুরি ঘনক দিয়ে যদি আমাকে ঢাকতে হয়, তাহলে আমার কতগুলো ঘনক লাগবে? এই একটা মাথায় একটা ঘনক আঁকলাম, এখানে একটা ঘনক আঁকলাম, ধরুন আমি আঁকছি ঘনক, ওই দিকে একটা ঘনক আঁকলাম, এই দিকে একটা ঘনক আঁকলাম, এখানে আর একটা ঘনক আঁকতে হবে। মানে টোটাল আমাকে একে পুরো ঢাকতে গেলে 8খানা ঘনক টোটালে লাগবে। টোটাল 8খানা ঘনক আমাকে লাগবে এই পুরোকে ভালো করে ঢাকতে গেলে। তার মানে কি হচ্ছে দেখো, তার মানে আমি বলতে পারি যে টোটাল 8খানা ঘনক আমি এই যে কিউ রয়েছে, এই কিউ টোটাল 8খানা ঘনক দিয়ে আমি কিউকে ঢেকেছি। এটা দেখে বড় ঘনক লাগছে, কিন্তু এই যে ঘনকটা এটা 8খানা ঘনকের সমান। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এখানে হবে কিউ বাই 8 এপসাইলন নট। কারণ কি দেখো, আমাকে কি এই পুরো যেটা পেলাম, এই পুরোটা হলো 8টা ঘনকের জন্য। 8টা ঘনকের থেকে কতটা ফ্লাক্স যাচ্ছে? 8টা ঘনকের জন্য ফ্লাক্স যাচ্ছে কিউ বাই এপসাইলন নট। তবে আমার তো লাগবে কেবল একটা, তাহলে কি করব, 8টা ঘনকের দিয়ে কিউ বাই এপসাইলন নট এত ফ্লাক্স যাচ্ছে। তাহলে একটা ঘনকের দিয়ে কতটা ফ্লাক্স যাবে? কিউ বাই 8 এপসাইলন নট। ব্যাস, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। অনেকে মুখস্থ করে রেখেছে, সে অসুবিধা নেই, চাইলে করতেই পারো। এই কোশ্চেনটা দেখো, তাড়াহুড়ো করবে না, ভালো করে কোশ্চেনগুলো ট্রাই করার চেষ্টা করবে। আমি একটু পেঁপে খেয়ে নিই। আচ্ছা, আশা করি ট্রাই করা হয়ে গেছে এটাও। দেখো কি বলছে, চিত্রের ন্যায় একটা কিউ আধানকে এই অবস্থানে রাখা হলে অর্ধগোলকের সাথে জড়িত মোট ফ্লাক্স কত হবে। দেখো কোশ্চেনটা কিন্তু অনেকে কিন্তু অ্যান্সার করেছে কিউ বাই এপসাইলন নট, অনেকে অ্যান্সার করেছে কিউ বাই 2 এপসাইলন নট, কারণ এটা তো অর্ধেক রয়েছে, তাহলে কিউ বাই 2 এপসাইলন নট হবে। অনেকে এরকম অ্যান্সার করেছে, এই দুটো অ্যান্সারই ভুল। কারণ কি দেখো, কারণ এখানে ছবি ভালো করে দেখো, কিউ আধান কি এর ভেতরে রয়েছে? না, কিউ আধান তো এর বাইরে রয়েছে। তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী তুমি কি জানো, যে গাউসের উপপাদ্য অনুযায়ী ফ্লাক্স মানে হচ্ছে বদ্ধতলের সঙ্গে জড়িত ফ্লাক্স মানে হচ্ছে কিউ ইন বাই এপসাইলন নট। এখানে কিউ ইন কত? 0। তো এর তো ভেতরে কোনো আধান নেই, তো বাইরে রয়েছে। 0 বাই এপসাইলন নট, অ্যান্সার এসে যাবে 0। তাহলে অ্যান্সার হবে 0। বোঝা গেল? অনেকে নিশ্চয়ই কোশ্চেনের ডস খেয়ে গেছে, ঠিক আছে। তবে ভুলের দিয়ে নিজেকে এরকম করো না যে তুমি কোশ্চেনটা ভুল করলে বলে অপমানিত বোধ করো না বা মন খারাপ করো না। ভুল করেছো, জিনিসটা নতুন শিখেছো কিছু একটা, যে বাইরে থাকলে এরকম করে তোমাকে কোশ্চেনে তোমাকে বোকা বানানোর চেষ্টা করতে পারে, এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। তাই আমি প্রথমে বলেছিলাম যে সতর্ক হয়ে কিন্তু কোশ্চেন করবে। আচ্ছা, এই কোশ্চেনটা খুবই ভালো, দেখি ট্রাই করো। দাঁড়াও, এটা হবে অ্যাঙ্গেল পি কিউ, অ্যাঙ্গেল পিও কিউ, অ্যাঙ্গেল, তারপর হচ্ছে দেখি সব ঠিক আছে তো। ঠিক আছে, করো, ট্রাই করো। এই কোশ্চেনটা খুবই সুন্দর, দেখি এই কোশ্চেনটা কারা কারা পারে। ইজি কোশ্চেন তবে কিন্তু। আচ্ছা, ট্রাই করা হয়ে গেছে নিশ্চয়ই। চলো দেখি কি বলেছে। বলেছে চিত্র অনুযায়ী একটি আর ব্যাসার্ধের রিং বি, মানে এই যে এই রিংটা হচ্ছে বি, একটি এ গোলক। আচ্ছা, এটা কিন্তু গোলক,
ভালো করে বুঝবি, এই যে এটা নীল রঙের যেটা করা হয়েছে এটা কিন্তু একটা গোলক, এটা একটা রিং। তারপর কি বলেছে, তারপরে বলেছে যে মধ্যে এমনভাবে নিমজ্জিত যে মানে এই যে এরকম ঢুকে রয়েছে অ্যাঙ্গেল পি ও কিউ, মানে এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে তোমার থিটা। এখন রিংয়ের দৈর্ঘ্যমাত্রিক আধান ঘনত্ব মানে এর এই যে প্রতি একক দৈর্ঘ্যের আধান কত, মানে এটা আধান মানে এরকম তোমাকে বুঝে নিতে হবে যে এটা একটা আহিত রিং, আহিত রিং বুঝে গেল। আর এর আধান মাত্রিক ঘনত্ব হচ্ছে ল্যামডা। তার মানে কি দেখো, যদি এই পুরোটা কিউ আধান রয়ে থাকে, পুরো রিংটায় কিউ আধান রয়ে থাকে, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে ল্যামডা পরিমাণ আধান রয়েছে। ব্যাস, তোমরা তো বুঝতেই পারো দৈর্ঘ্যমাত্রিক আধান ঘনত্ব মানে কি। আচ্ছা, এই হলো। এবার দেখো আমাকে বলেছে যে গোলকের সঙ্গে জড়িত ফ্লাক্স কত হবে। তাহলে দেখো কোশ্চেনগুলোকে ধীরে ধীরে ভাঙতে হয়, ধীরে ধীরে করতে থাকতে হয়। প্রথমে কি, প্রথমে আমার মাথায় কি আসবে, প্রথমে আমার মাথায় আসবে যে গোলকের সঙ্গে জড়িত ফ্লাক্স চেয়েছে। তার মানে কি, আমি এখানে গাউসের সূত্র ইউজ করতে পারি। গাউসের সূত্র কি বলেছিল যে কোনো একটা বদ্ধতল, সে গোলক হোক বা ঘনক হোক বা যে কোনো এবড়ো খেবড়ো মতো যাই হোক না কেন, যে কোনো বদ্ধতলের ভেতরে যতটা আধান থাকবে, এর ভেতরে যদি 3 কুলম্ব আধান থাকে টোটাল মিলিয়ে, তাহলে এর সঙ্গে জড়িত, এই গোলকের সঙ্গে জড়িত ফ্লাক্স কত হবে, 3/ε0। তার মানে আমাকে কি, আমাকে সিম্পলি যে বদ্ধতল আমাকে দেওয়া থাকবে, আমাকে তার ভিতরের আধান কতটা আছে সেটা কিছু করে বার করে নিতে হবে, তাহলেই আমি তোমার অ্যান্সারটা করে ফেলতে পারবো। তাহলে এখানে আমাকে কি করতে হবে, আমাকে কেবল এর ভেতরে এই যে নীল রঙের যে গোলকটা, এই গোলকটায় রয়েছে, এর ভেতরে কতটা আধান রয়েছে সেটা আমাকে বের করতে হবে। এবার দেখো পুরো রিংটা তো এর ভেতরে নেই, এর কিছুটা অংশ, এই পরিমাণ অংশ এর ভেতরে রয়েছে, গোলকের ভেতরে রয়েছে। তাহলে দেখো প্রথমে আমি কি করব, প্রথমে আমি যদি এই অংশের দৈর্ঘ্য বার করতে পারি যে এই অংশের দৈর্ঘ্য কত, তাহলে আমি তাকে ইয়ে দিয়ে গুণ করে, এই ল্যামডা দিয়ে গুণ করে আমি কিউ পেয়ে যাব। মানে এই যে ভেতরের অংশ, মানে এইটুকু দৈর্ঘ্যের মধ্যে কতটা আধান আছে সেটা আমি পেয়ে যাব। আর আধান পেয়ে গেলে তাহলে আমি তাকে ε0 দিয়ে ভাগ করলে আমি ফ্লাক্স পেয়ে যাবো, সিম্পল। তাহলে আমাকে সিম্পলি এর যে আধান সেটা বার করতে হবে। প্রথমে আমাকে দৈর্ঘ্য বার করতে হবে। দৈর্ঘ্য কী করে বার করতে হয়, এর দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এল সমান সমান আর থিটা, নিশ্চয়ই মনে আছে ক্লাস 10-এর জিনিস। মানে এই যে দৈর্ঘ্য এটা যদি এল হয়, এই পুরো দৈর্ঘ্যটা যদি এল হয় তাহলে এল সমান সমান আর থিটা, আর থিটা, ব্যাস। আচ্ছা এবার কি, এবার দেখো এল পেয়ে গেলে এবার যদি তোমাকে কিউ বার করতে হয়, কিউ ইনটা যদি বের করতে হয়, মানে এই পুরোটার কতটা আধান রয়েছে, এই পুরো অংশে কতটা আধান রয়েছে সেটা যদি বের করতে হয়, তাহলে তোমাকে করতে হবে ল্যামডা এল, ব্যাস। ল্যামডার সঙ্গে এল গুণ করলে তুমি কিউ ইন পেয়ে যাবে। যদি ফ্লাক্স বের করতে হয় তাহলে তুমি কি করবে, কিউ ইন বাই ε0, তাহলে কিউ ইন সমান হচ্ছে ল্যামডা এল, এল মানে কত আর থিটা বাই ε0, ব্যাস অ্যান্সার হয়ে গেল, একদম ইজি। নেক্সট কোয়েশ্চেন, সব ছোট করতে হবে। এই কোয়েশ্চেনটা খুবই ভালো, এটা তোমরা ট্রাই করো তাড়াতাড়ি, করো তাড়াতাড়ি ট্রাই করো। আচ্ছা আশা করি হয়ে গেছে ট্রাই করা। এবার দেখাচ্ছি, একটা কিউ আধান বিশিষ্ট গোলকের কেন্দ্র থেকে 10 মিটার নিচে একটা এরকম একটা গোলক রয়েছে, কিউ আধান বিশিষ্ট, বলেছে তার থেকে নিচে একটি 9 কেজি ভরের 1 কুলম্ব আধান কিউ রাখা হয়েছে, সেটি হাওয়ায় ঝুলে থাকে, তাহলে কিউ এর আধান কত হবে। দেখো এটা হচ্ছে কিউ আধানের একটা গোলক, বলেছে এর থেকে কতটা নিচে, এর কেন্দ্র থেকে 10 মিটার নিচে, 10 মিটার নিচে এরকম জায়গায় আর একটা আধান রাখা হয়েছে, এরকম জায়গায় আর একটা 9 কেজি ভরের 1 মাইক্রোকুলম্ব আধান রাখা হয়েছে, 9 কেজি ভরের 1 মাইক্রোকুলম্বের এই আধানটাকে এখানে রাখা হয়েছে, মানে এম হচ্ছে এত আর কিউ হচ্ছে তোমার এত, ব্যাস। বলেছে তাহলে সেটি হাওয়ায় ঝুলে থাকে। হাওয়ায় ঝুলে থাকে কথাটার মানে কি বলতে চাইছে, ধরো এই যে আধানটা, এটা ধরো কোথাও ফিক্সড রয়েছে, আমি ধরো হাত দিয়ে ধরে রয়েছি একে, এর নিচে একটা আধান এরকম আমি রেখেছি, আধানটা হাওয়ায় ঝুলে রয়েছে। তার মানে কি, তার মানে দেখো প্রথমে কি পৃথিবী তো একে নিচের দিকে টানবে, এমজি ফোর্সে পৃথিবীকে নিচের দিকে তো টানবেই, তবুও হাওয়ায় ঝুলে রয়েছে। আমরা তো জানি এখানে প্লাস কিউ যদি একটা আধান থাকে, এখানে
অন্য আরেকটা যদি আধান থাকে, তাহলে সে কী করবে, তাহলে এই আধানটা একে নিজের দিকে টানবে। নিজের দিকে কত বলে টানবে সেটা তোমাকে বের করতে হবে, কুলম্বের সূত্রতে তুমি বের করতে পারবে। আর নিচে তো এমজি রয়েছে, তোমাকে কি করতে হবে, সিম্পলি এই কোশ্চেনে তোমাকে এফ সমান সমান এমজি বসিয়ে দিতে হবে, এখান থেকে তুমি কিউ এর মানটা পেয়ে যাবে। কি করে দেখো, সিম্পলি প্রথমে এফ মানে কি, এফ মানে হচ্ছে কে কিউ, আচ্ছা এই নিচে এটার মান কত, ছোট কিউ, মানে আমি আগে নর্মালি কিউ লিখছি, বাই 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে দূরত্ব, সমান সমান এমজি, এম মানে কত 9 কেজি, এম হচ্ছে 9 আর জি এর মান হচ্ছে 10। ব্যাস, এবার দাঁড়াও আমি এখানে করছি, তোমরা বুঝে যাবে। কে মানে কত, কে এর মান হচ্ছে 1 × 10⁹, এটা হচ্ছে কে এর মান। কিউ আমাকে বার করতে হবে, ছোট কিউ আমি জানি কত, 10⁻⁻6, এত, যেহেতু মাইক্রো বলেছে, মাইক্রো কুলম্ব যেহেতু বলেছে এখানে, বাই 10 স্কোয়ার, 10 স্কোয়ার। তারপরে হচ্ছে এখানে তোমার এই 9, এটা হচ্ছে 10। আচ্ছা এখানে দেখো এটা কেটে যাবে, এখানে এটা কাটলে হবে 10⁻3, মাইনাস না 10⁻3, এটা কাটলে হবে 10, এটা কাটলে হয়ে যাবে, ব্যাস সব গেল। তাহলে মানে কিউ সমান সমান আসছে 1। এবার দেখো অনেকে তাড়াহুড়ো করে এখানে 1 আনসার করে দেবে আর তোমাদের উত্তর ভুল হয়ে যাবে। কারণ কি, তোমাকে ভালো করে দেখতে হবে, এখানে অপশানে -1ও তো দেওয়া রয়েছে, কারণ আছে নিশ্চয়ই। কারণ দেখো, যদি তুমি ভালো করে দেখো, কিউ যদি পজিটিভ আধান হয়, এই যে কিউ যেটা, এই যদি +1 কুলম্ব হয়, যদি ধনাত্মক আধান হয়, তখন তো এই নিচের আধানকে, এই নিচেরটাও তো ধনাত্মক আধানই, +1 মাইক্রো কুলম্ব, নিচেরটাও তো ধনাত্মক আধান। তার মানে এই কিউ আধান একে তো নিচের দিকে ঠেলবে আরও, তার মানে এ তো মাটিতে গিয়ে পড়ে যাবে দুম করে, কিন্তু মাটিতে পড়ছে না, তার মানে এই কিউ একে টানছে, নিজের দিকে টেনে রাখছে। সেটা কখন সম্ভব, যখন কিউ এর আধানের বিপরীত আধান হবে, অর্থাৎ কিউ তোমার নেগেটিভ হবে। তাই জন্য তোমাদের আসল অ্যান্সার হবে অপশান সি। বোঝা গেল, সতর্ক থাকবে একদম। কোশ্চেনে পুরো কোশ্চেন কমপ্লিট হয়ে যাবার পরেও যখন অ্যান্সার করতে যাবে, তখন একবার কোশ্চেনটা ভালো করে দেখে নিও, কোশ্চেনের অপশান এবং কোশ্চেনটা আরেকবার ভালো করে পড়ে নিও। কারণ একবার তুমি যদি ওএমআরে ফিল করে দাও অ্যান্সার, তারপরে কিন্তু আর কিছু করার থাকবে না। তাই ভালো করে একবার কোশ্চেনটা অ্যান্সার পর্যন্ত হয়েও গেলে আরেকবার ভালো করে দেখে নিও, তোমাদেরই ভালো হবে। নেক্সট কোশ্চেন ট্রাই করো, এটা খুবই সহজ কোশ্চেন। চলো করা যাক। বলেছে পি সমান সমান এত, পি সমান সমান দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটা তড়িৎ দ্বিমেরুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলে টর্ক, আরে সিম্পলি একদম, আরে সরি আমি তো ছোট করিনি, এই হয়ে গেল, ব্যাস খুবই সিম্পল। কী করতে হবে, গুণ করতে হবে। মানে টর্কের সূত্র কী ছিল, টর্ক সমান সমান পি ক্রস ই, পি ক্রস ই, ব্যাস পি ক্রস ই করে দাও। পি মানে কি 10⁻⁷, 10⁻⁷, 5i, 5i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ ক্রস ই কত বলেছে, ই বলেছে 10⁻⁷, 10⁻⁷, i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ হলো। তাহলে এই প্রথমে তো এই কেটে গেল এইগুলো। এবার দেখো তোমরা, আমি কি বলেছিলাম, তোমরা এখানে চাইলে দুটো জিনিস করতে পারো। এক তো তোমরা যে ডেরিভেটিভ মেথড তোমরা জানো, আচ্ছা টর্কের মান চেয়েছে, ঠিক আছে, সে আগে তো বার করতেই হবে। দেখো তোমরা কি করবে, তোমরা তো ক্রস প্রোডাক্টে তোমরা অনেকে ওই ডিটারমিনের যে পদ্ধতি সেটা ইউজ করো অনেকে। তবে আমি বলবো কি, তুমি এই সূত্রটা ইউজ করা শেখো, আমি এটা দেখিয়েছিলাম আগের ভিডিওতেও, এটা তোমরা ইউজ করা শেখো, এটা খুবই তাড়াতাড়ি ফাস্ট তুমি জিনিসগুলোকে করতে পারবে, খুবই সহজ হবে তোমার জন্য জিনিসটাকে করা। ওই ডিটারমিনেট করবে, সময় লাগাবে হতে তুমি বেশি, আর তোমার কাছে সময়টাই নেই, তাই জন্য তুমি এটাই ইউজ করো। এটা কি, আই আর জে গুণ করলে কে হবে, কে আর আই গুণ করলে জে হবে, জে আর আই গুণ করলে মাইনাস কে হবে, কে আর জে গুণ করলে, কে ক্রস জে করলে মাইনাস আই হবে। বুঝতে পেরেছো, আগেও শিখিয়েছিলাম, ওই ভিডিওটা চাইলে দেখে আসো। তাহলে প্রথমে আমি আই দিয়ে করি, আই 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 আর আই গুণ করলে 0 হয়, আই আর আই গুণ করলে হবে 0, সে লিখছি না। তারপরে 5 জে, আচ্ছা মান সেম থাকবে, 5 আই জে করলে কি হবে, আই জে কে, তাহলে এখানে এসে হবে কে ক্যাপ। তারপরে দেখো, তারপর আবার 5i কে গুণ করলে কত হবে, মাইনাস জে, অতএব -5 জে ক্যাপ, -5 জে ক্যাপ। এবার জে দিয়ে করো, জে দিয়ে প্রথমে জে আই করলে কি হবে, জে আই মাইনাস কে, তার মানে এখানে হবে মাইনাস কে ক্যাপ,
মাইনাস কে ক্যাপ। দেখো কত ফাস্ট হচ্ছে জিনিসটা, একটু প্র্যাকটিস করে নেবে এই জিনিসটা, তাহলে তোমার অনেক ফাস্ট হবে, ডিটারমিনেটর থেকে অনেক ফাস্ট হবে। আচ্ছা এটা হয়ে গেল। এবার জে 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 আর জে গুণ করলে তো জিরোই আসবে। জে কে আই, তাহলে কত হবে প্লাস আই ক্যাপ, ব্যাস। তারপরে মাইনাস 2 আছে, মাইনাস 2 কে ক্যাপ, তাহলে কী হবে প্রথমে কে আই জে এসে যাবে, তাহলে দিতে হবে 2 জে ক্যাপ, বোঝা গেল। কে জে মাইনাস আই, যদি মাইনাস আই গুণ করলে হয়ে যাবে প্লাস 2i, যেহেতু আগের দিয়ে একটা মাইনাস রয়েছে। তারপরে কে আর কে গুণ করলে তো জিরো আর লিখছি না, ব্যাস। এবার তুমি এদেরকে নর্মালি যোগ বিয়োগ করে দাও। 5k মাইনাস, আচ্ছা প্রথমে আইকে নিয়ে নিই, আই এখানে আর আই আছে, থ্রি আই ক্যাপ, তারপরে হচ্ছে তোমার 3i ক্যাপ, তারপরে যেগুলোকে নিয়ে নিই, যে মাইনাস 5 6 7 7j ক্যাপ, তারপরে কি আসছে, তারপরে 5 আর এখানে মাইনাস 4 কে ক্যাপ আসছে। তারপর আচ্ছা তাহলে এবার তুমি করো, তাহলে কী হবে, এবার তোমাকে মান চেয়েছে, মান, সুতরাং তোমাকে এর মান বের করতে গেলে কী করতে হবে, 3টেকে স্কোয়ার করে যোগ করতে হবে, 9 7 7 49 করলে হবে 16, তাহলে কত আসছে, 9 6 25 আর যদি 49 করি তাহলে কত আসে, এগুলো শিখে রাখো। আমি যে ক্যালকুলেশন করছি ফার্স্ট, এগুলোকে তোমাদের শিখতে হবে যাতে তোমরাও এমসিকিউতে ইউজ করতে পারো। আচ্ছা যোগ করলে কত হবে, 5 4 4 এসে যাবে 4, আর এখানে কত হবে 6 6 7 74, তাহলে ভেতরে এসে যাবে 74 টাইপের। আচ্ছা এবার তুমি ভেবে দেখো, 74-এর তুমি জানো, 74-এর রুট কি তুমি জানো, তুমি 64-এর জানো, 64-এর কত হয়, 64-এর যদি তুমি রুট করো তাহলে কত হয়, এক সেকেন্ড, 64-এর রুট করলে কত হয়, 8 হয় তো, তার কাছাকাছি। এর থেকে বেশি 64-এর রুট করলে তোমার আসে 8 আসে, 8 আর 64, তবে এটা 64-র থেকে বড় একটা সংখ্যা। তাহলে তুমি এবার অপশানগুলোকে দেখো, অপশানে দেখো তার মানে কি 8-এর থেকে বড় হবে তো, আমি এই যে রুট যেটা, এটা 8-এর থেকে বড় হবে তো, 8-এর থেকে তো বড়ই হবে, বুঝতে পারছো। আবার তোমার দেখো অপশানে 12ও দেওয়া আছে, এটা তো হবে না, তো বাদ দাও, এ তো 12 আছে আর 8 আছে, এটা তো হবে না। 7-এর থেকে বড় আরও বড় হবে, 8-এর থেকেও বড় হবে, এটা তো হবে না, এটা তো 8-এর থেকে ছোট। এবার দেখো এইটা বা এইটা হতে পারে 12, আচ্ছা 12 স্কোয়ার করলে তো এটা নিশ্চয়ই আসে না, বুঝতেই তো পারছো, 12 স্কোয়ার করলে তো এটা আসে না, তাহলে তাহলে তোমার অ্যান্সার হবে এটা। দেখো সবসময় ক্যালকুলেশন করার দরকার নেই, তোমরা যে ভাবছো ক্যালকুলেটর নেই, এই সমস্ত কোশ্চেন আমরা কী করে করবো, বুদ্ধি লাগাতে হবে, সেইভাবেই তো তোমাকে কোশ্চেনগুলো দেবে। এখানে দেখো আমি তো একে রুট করতেও পারি না, তো রুট করিও নি, আমি অপশান দেখে বুদ্ধি লাগিয়েছি, বুঝতে পেরেছ, এই জিনিসগুলো শিখতে হবে। তারপরে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, চেষ্টা করো। আরে তো বাচ্চা কোশ্চেন, এ তো তোমরা ইজিলি দুম করে পেরে যাবে। আচ্ছা চেষ্টা করেছো নিশ্চয়ই, দেখি। দেখো এই কোশ্চেনে কিচ্ছু নেই, কুচ্ছু নেই। কি আছে এখানে, ই ফ্লাক্স বার করতে হবে, ফ্লাক্সের সূত্র কি ছিল, ই ডট এ, ব্যাস করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। ই ডট এ করলে কি হবে, ই মানে কত, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ ডট 10i, হ্যাঁ লোকাল বাত, সবই তো কেটে যাবে, আই কে এগুলো তো জিরো হয়ে যাবে, 10 3 30 এসে যাবে একবারে। বুঝতে পারছো কী করে করছি, যদি ভেক্টরের এই গুণটা বুঝতে না পারো তখন কিন্তু তোমাদের সমস্যা আছে, তোমাদের কিন্তু ভেক্টরটা রিভাইজ করতে হবে, বুঝতে পারছো। যদি এই সমস্ত কোশ্চেনে করতে অসুবিধা হয়, তার মানে কিন্তু তোমার ইলেকট্রিক ফিল্ড উইক আছে এরকম তুমি বলতে পারবে না, তোমার ভেক্টরটা উইক আছে, তোমাকে দেখতে হবে তো তোমার কোন জায়গায় উইক আছে। যদি এই কোশ্চেনটা, তারপরে এর আগের কোশ্চেনটা, এই কোশ্চেন, এগুলো যদি করতে না পারো তাহলে তোমার কি, তোমার ভেক্টর উইক রয়েছে। কারণ দেখো সূত্র তো সবাই জানো, তোমরা কি জানো না সূত্রটা, টর্ক সমান পি ক্রস ই, আমি তো আগে বলেও দিলাম। যদি তাও তোমরা এই কোশ্চেনটা না করতে পারো তাহলে তোমাকে ভাবতে হবে তোমার কি সত্যি ইলেকট্রিক ফিল্ডের সমস্যা রয়েছে, নাকি তোমার 11-এ যে ভেক্টর চ্যাপ্টার ছিল ওই চ্যাপ্টারে সমস্যা রয়েছে, আর নাকি তোমার ক্যালকুলেশনের সমস্যা রয়েছে, যে তুমি এরকম টাইপের ক্যালকুলেশনগুলো ভাবতে পারো না। এখানে আমি ক্যালকুলেশন করিও নি, এখানে আমি সিম্পল বুদ্ধি লাগিয়েছি। এই জিনিসগুলো তোমাদেরকে শিখতে হবে তাহলে। আচ্ছা তারপর কি বলেছে, আচ্ছা এটা তো হয়ে গেল 30, অ্যান্সার হবে 30। দেন তারপরে আয়
এই কোয়েশ্চেনটা কীরকম দেখি? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা করো, এটা খুব ভালো কোয়েশ্চেন। সব কোয়েশ্চেনই ভালো কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি বেছে বেছে। এই তোমরা এই যে ভিডিওটা যদি পুরো করতে পারো, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, বোঝা যাচ্ছে সব। যদি এই ভিডিওটা তোমরা পুরো কমপ্লিট করতে পারো তাহলে একদম মজা এসে যাবে তোমাদের। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটুখানি সমস্যা আছে, আমি একটুখানি একে এই কোয়েশ্চেনটাকে আমি লাস্টে করছি, তোমরা এটাকে ট্রাই করে রাখো। যদি অপশন নাও মেলে তাহলে তোমরা অ্যান্সারটাকে নিজেরা করে রাখো। এটা আমি সব একদম লাস্টে করছি। আমার নেক্সট কোয়েশ্চেনে চলে যাই এখন। করবো এই কোয়েশ্চেনটা, নিশ্চয়ই করবো। আচ্ছা, এটা দেখি কী বলেছে। দেখো দেখো, বলেছে খুবই ইজি কোয়েশ্চেন, নিজে ট্রাই করো, তারপর আমি বলছি। আচ্ছা, আশা করি ট্রাই করা হয়ে গেছে। এটা হবে তোমাদের এটা ফাই হবে, ফাই কিউ করে দিয়েছে, ফাই। আচ্ছা, দেখো কি বলেছে। বলেছে একটা চোঙের মধ্যবিন্দুতে কিউ আধান রাখা হয়েছে, চোঙটির বক্রতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স হচ্ছে ফাই। তাহলে এ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে? এ তল বলেছে, ছবিও দেয় নাই, ঠিক আছে। এই ধরো এই হচ্ছে তোমাদের চোঙ একটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এ তল, এটা হচ্ছে বি তল। এখানে ছবি ছিল, ছবিটা দেয়নি, আমিও আঁকতে আবার ভুলে গেছি। আমি ছবি যে মানে টাইপ করেছে সে করেনি, তারও দোষ না, আমি আগের দিন রাতেই দিয়েছি, কত করবে। আচ্ছা, এই হয়ে গেল তোমার। বলেছে মাঝখানে একটা কিউ আধান এরকম রয়েছে। বক্রতল এবং সমতল জিনিসটা বোঝো তো কোনটা? চোঙের যে গোল মতো তল থাকে, চোঙের তো উপরে দুটো বাক্স থাকে, মানে জানো তো, সরি, উপরে দুটো বৃত্ত থাকে আর পাশে একটা এরকম গোল মতো থাকে। তো এই যে গোল মতো যেটা, সেটা হচ্ছে তোমার কি বলে, সেটাই হচ্ছে তোমার বক্রতল। আর এই যে এ আর বি যেটা আমি এঁকেছি একদম একদম কোনায় কোনায় যে তোমার যে গলীয় তল থাকে, সেটা হচ্ছে তোমার সমতল। তোমার চেয়েছে এই বক্রতল, যেটা বক্রতলের মধ্যে দিয়ে ফাই পরিমাণ যাচ্ছে, তাহলে এ তলের মধ্যে দিয়ে কতটা যাবে? খুবই সিম্পল। তুমি প্রথমে কি করবে? টোটাল ফ্লাক্স বার করবে। এই যে কিউ আধানের জন্য এই পুরো চোঙের থেকে টোটাল ফ্লাক্স কত? ফাই টোটালের কথা বলছি। টোটাল ফ্লাক্স কত? কিউ বাই এপসাইলন নট। বোঝা গেল? এবার এই যে টোটাল ফ্লাক্স, এটা কিসের কিসের মধ্যে দিয়ে যাচ্ছে? এই যে ফ্লাক্স, এই টোটাল ফ্লাক্স, এটাই বক্রতলের মধ্যে দিয়ে যাচ্ছে আর দুটো সমতলের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে তিনটে জায়গা দিয়ে যাচ্ছে। এবার দেখো, বক্রতলের মধ্যে দিয়ে যাচ্ছে ফাই পরিমাণ, বক্রতলের মধ্যে দিয়ে ফাই পরিমাণ যাচ্ছে। তার মানে বাকি যে পরিমাণটা থাকবে, তার মানে তুমি ফাইয়ের থেকে ফাই টি, তার থেকে ফাই মাইনাস করে দাও, তাহলে যেই পরিমাণটা পড়ে থাকবে সেটা বি আর এ, মানে দুটো সমতলের মধ্যে দিয়ে যাচ্ছে। সুতরাং তোমার চেয়েছে একটা সমতলের মধ্যে দিয়ে, দুটো সমতলের মধ্যে দিয়ে এই এতটা পরিমাণ যাচ্ছে, তাহলে একটা সমতলের মধ্যে দিয়ে কতটা যাবে? ইন্টু হাফ, পুরোটা ইন্টু হাফ। তাহলে অ্যান্সার কি আসবে? ফাই টোটাল মানে কি? এপসাইলন নট মাইনাস ফাই। এটা কিন্তু কি হয়ে যায়, আমার কিউ আর ফাই দুটো একই লাগছে দেখতে, এই হাফ। ব্যাস, এটা হয়ে গেল তোমার অ্যান্সার। দেখো কোনটায় আছে, এই যে। বোঝা গেল? খুবই ইজি। সেই হলো, এই কোশ্চেনটা করো। বলছে অসীম বস্তু বস্তু তো আবার কি জিনিস? বস্তু সমতলীয়, অসীম বস্তু সমতলীয় সমান্তরাল ধাতব পাতকে একটি কে পরবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে সিগমা বাই এত আধান ঘনত্ব আহিত করা হলো। ধাতব পাতটির পৃষ্ঠতলের নিকটবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে? ঠিক আছে, করো। ওকে, চলো এবার তাহলে আমি করি। কি বলেছে? বলেছে এরকম একটা পাত আমার কাছে রয়েছে, ধাতব পাত রয়েছে, একে আমি এরকম আহিত করে দিলাম, আহিত করলাম পুরোটা সিগমা। এবার বলেছে এই পাতের নিকটবর্তী একটা স্থান। আচ্ছা, ভালো করে জিনিসটা খেয়াল রাখবে, তোমরা যে অসীম পাত পড়েছো তার যে সূত্রটা তোমরা ইউজ করো, সিগমা বাই 2 এপসাইলন নট, ওটা তো ইউজ করতেই পারো যদি অসীম পাত বলে দেয়। কিন্তু যদি একটা সীমিত ছোট একটা পাত, মানে একটা খাতার মতো সাইজ, ধরো না এই যে ফোনের মতো সাইজের একটা পাত যদি তোমাকে বলে দেয়, আর যদি বলে যে তার একদম নিকটবর্তী, একদম খুবই কাছের একটা বিন্দুতে, তোমাকে একদম খুবই কাছের একটা বিন্দুতে বলে দেয় যে ইলেকট্রিক ফিল্ড কত হবে বের করো, তাহলে তুমি কি করে বার করবে? সিম্পল, তুমি এই যে পাতকে, এটা তো একটা সীমিত, এটা তো অসীম দৈর্ঘ্যের নয়, কিন্তু তাও যদি এর খুবই নিকটের একটা বিন্দুকে তুমি ইমাজিন করো, খুবই নিকট, একদমের সামনে খুবই কাছে একটা বিন্দুকে যদি তুমি ইমাজিন করো, তাহলে তার জন্য, সেই বিন্দুটার জন্য এই যে পুরো যে ফোন, সেটা তো একটা অসীম দৈর্ঘ্যের মতোই লাগবে। একবার ইমাজিন করে দেখো, এখানে যদি একটা পিঁপড়েকে বসাও,
তাহলে তার জন্য কি তার কী মনে হবে, পিঁপড়েটার মনে হবে তো অসীম দৈর্ঘ্যে, তো শেষ হয় না ফোনটা, এরকম মনে হবে তো। সেম, তার মানে যদি খুবই নিকটের একটা বিন্দু হয় তাহলে তুমি ধরে নিতে পারো যে এই বিন্দুতে তুমি ওই যে সিগমা বাই 2ε0 এই সূত্র তুমি ইউজ করতে পারবে, এটাই হচ্ছে আমার কথা। তাহলে এখানে কি হবে, এখানে ইলেকট্রিক ফিল্ড, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, এখানে ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে, ইলেকট্রিক ফিল্ড তোমার হয়ে যাবে সিগমা বাই 2k, সরি 2ε0। এবার বলেছে যে ধাতব পাত্রে ভীষণ বলেছে একে একটা পরাবৈদ্যুতিক কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে দেওয়া হয়েছে। আচ্ছা, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন যদি একটা মাধ্যমে আমি একে, আরে জ্বালাতন কোশ্চেন দৌড়াচ্ছে, পরাবৈদ্যুতিক মাধ্যম সম্পন্ন একটা ধ্রুবকে যদি আমি একে রেখে দিই তাহলে ভালো করে বুঝবে এই যে এখানকার যে ই এর মান কিন্তু পরিবর্তিত হবে না। ভালো করে একদম শুনবে আমি কি বলছি। এই পাতের জন্য যে পাত, এই পাতের জন্য এই বিন্দুতে ই এর মান যেটা ছিল সেটাই থাকবে পাতের জন্য, কিন্তু এই কোশ্চেনে তোমাকে নেট জিজ্ঞাসা করেছে, তোমাকে ভালো করে দেখো কিছু বলেনি, তার মানে নেট জিজ্ঞাসা করেছে। যদি এখানে বলতো যে পাতের জন্য কত হবে, বললো পাতের জন্য কত হবে, তাহলে কিন্তু পাতের জন্য কিন্তু যে মানটা শূন্য মাধ্যমে ছিল সেই মানটাই হবে, কিন্তু যেহেতু এখানে কিছু বলেনি তার মানে বলতে চেয়েছে যে নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে। কারণ কি তুমি এই যে পরাবৈদ্যুতিক মাধ্যমে রেখেছো, সেই পরাবৈদ্যুতিক মাধ্যম মানে কি ডাইপোল, তার মধ্যে অনেক ডাইপোল থাকে, যেরকম জল একটা পোলার মিডিয়াম, তোমরা জানো H2O ডাইপোলার একটা মিডিয়াম, তার মানে তার মধ্যে ডাইপোল রয়েছে। এই ডাইপোলের জন্য কি হয়, ওই নিচে কে দিয়ে ভাগ করতে হয়, কারণ ফোর্সটা চেঞ্জ হয়ে যায়, নেট ফোর্স চেঞ্জ হয়ে যায়। কিন্তু যে এর জন্য যে এখানে ছিল সেই ইটাই এর জন্যই থাকবে, কিন্তু নেট ইলেকট্রিক ফিল্ড যদি চায় তাহলে তোমাকে সিম্পল ওই যে ফোর্স করেছিলে না F/K করে দিয়েছিলে, ওরকমই এখানে তোমাকে E/K তোমাকে করে দিতে হবে। তার মানে তোমার অ্যান্সার আসবে এই, বুঝেছো? তাড়াহুড়ো করে আমার মতো আমি করতে যাচ্ছিলাম, তাড়াহুড়ো করে কিন্তু অ্যান্সার করবে না, কারণ তোমার ওএমআরে একবারই চান্স থাকবে, একবার ভুল অ্যান্সার করলে তারপর কিন্তু আর কিছু করার থাকবে না। এই হলো, চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন, অনেকগুলো কোয়েশ্চেন বাকি আছে। নেক্সট কোয়েশ্চেন, আমাদের রিভিশন করতে গিয়ে টাইম চলে গেছে অনেকটা। দেখো বলেছে আধানের m ভরের ইলেকট্রন z পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে r ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে, r ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে, ইলেকট্রনের বেগ কত হবে? তাহলে এখানে ইলেকট্রনের বেগ তোমাকে বার করতে হবে। আচ্ছা চলো এক কাজ করা যাক, এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন হবে এই ভিডিওর, আর ঠিক এর সঙ্গে সঙ্গে তোমার নেক্সট ভিডিও পেয়ে যাবে, কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তো তোমাদের একটু মানে বুঝতে পারছো কি বলতে চাইছি। তাই এটা হচ্ছে আমাদের এখনকার লাস্ট কোয়েশ্চেন। এরপরে এর বাকি যে আরও কয়েকটা কোয়েশ্চেন রয়েছে, আরও বাকি যে 9খানা কোয়েশ্চেন রয়েছে সেগুলো না সরি বাকি 10টা কোয়েশ্চেন রয়েছে, ওই 8 নম্বরের যে কোয়েশ্চেনটা ছিল না 8 দাগের, সেটাও করবো তার সঙ্গে। তাহলে তোমরা এখনের মতো করে নাও, এই কোয়েশ্চেনটা করে নাও, তারপরে আমরা নেক্সট ভিডিও তাতে আমরা বাকি যে 10খানা কোয়েশ্চেন রয়েছে, বাকি 10খানা কোয়েশ্চেন সেটা করে নেবো, সেই ভিডিওটা ছোটোই হবে, সমস্যা নেই। তাহলে এটা তোমরা করে নাও। আচ্ছা আশা করছি করে নিয়েছো। চলো তাহলে এবার দেখা যাক, আধানের m ভরের ইলেকট্রন z পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে r ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে, ইলেকট্রনের বেগ তাহলে কত হবে? বলেছে আধানের m ভরের ইলেকট্রন, একটা ইলেকট্রন আমার কাছে রয়েছে, বলেছে ইলেকট্রনটি z পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণুর নিউক্লিয়াসে। আচ্ছা z পরমাণু ক্রমাঙ্ক মানে কি বোঝায়? z পরমাণু ক্রমাঙ্ক মানে কি? প্রোটন সংখ্যা বোঝায়। তার মানে যে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে সেই নিউক্লিয়াসে কটা প্রোটন রয়েছে? z সংখ্যক প্রোটন রয়েছে। তার মানে এই ইলেকট্রন ধরো এই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, তাহলে এই নিউক্লিয়াসটিতে কতগুলো প্রোটন রয়েছে? z সংখ্যক। তাহলে এই যে নিউক্লিয়াসের আধান কত হবে? ভালো করে বোঝো কিন্তু, নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা z, তবে নিউক্লিয়াসের আধান কত হবে? নিউক্লিয়াসের আধান হয়ে যাবে Ze, দিয়ে গুণ করতে হবে, তখন প্রোটনের আধান ইলেকট্রনের আধানের সেম, তো ব্যাস, তাহলে এখানে তুমি আধান পেয়ে গেলে। এবার বলেছে যে ঘুরছে চারিদিকে এরকম, আরে যারা প্রত্যেকবার এর চারিদিকে এরকম গোল গোল করে ঘুরছে, ইলেকট্রনটা এরকম এর চারিদিকে ঘুরছে, ইলেকট্রনের বেগ বার করতে হবে। দেখো তুমি কি জানো, যদি কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে তার উপর
অভিকেন্দ্র বল কাজ করে তো, জানোই তোমরা সবাই। এই দূরত্ব বলে দিয়েছে তোমার আর, রেডিয়াস আর বলে দিয়েছে, এই দূরত্ব হচ্ছে আর। তাহলে এর উপর যে বল কাজ করবে, এর উপর যে অভিকেন্দ্র বল কাজ করবে, তার মান কত হবে? এফ সমান সমান এম ভি স্কোয়ার বাই আর, এটা সমান হবে। এবার এই এফ কোথা দিয়ে আসছে? এই এফটা আসছে তোমার আকর্ষণের কারণে, নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করছে বলে এই অভিকেন্দ্র বলটা ইলেকট্রন পাচ্ছে। তাহলে এফকে আমি কি লিখতে পারি? এফ সমান সমান কে, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, Q1 Q2 মানে কি? জেড ই ইন্টু ই বাই দূরত্ব হচ্ছে আর স্কোয়ার। ব্যাস হয়ে গেল। এবার তুমি এদের দুটোকে তুলনা করো, তুলনা করলে তুমি, আচ্ছা এখানে দেখো আর কিছু বলেনি তো, ধরে নাও এটা হচ্ছে তোমার কে হচ্ছে 1, কারণ কি দেখো এখানে দেখো কোথাও কে এর কিন্তু কথা বলা হয়নি, তার মানে এখানে কে বাদ দিয়ে কে ধরো তুমি, আচ্ছা হতেই পারে এটা হচ্ছে ইলেকট্রনের আধান, এটা তোমাকে সিজিএস এককে হয়তো বলেছে, সিজিএস এককে ভর যেটা সেটাও সিজিএস এককে হয়তো তোমাকে বলেছে, জেড এটা তো সংখ্যায় তো একক হয় না, সেরকম একক হয় না, আর আর এই যে ব্যাসার্ধ আর এটাও ধরো সিজিএস এককেই তোমাকে বলে দিয়েছে, হতেই পারে কোশ্চেনে বলেনি, কোশ্চেনে কিছু বলেনি, কিন্তু তোমাকে তাহলে ধরে নিতে হবে, কারণ অপশানে কোথাও কিন্তু কে বা ওই 1/4πε0 ওটা কিন্তু নেই। আর তো আমরা কি জানি সিজিএস এককে কে এর মান কত হয়? 1 হয়, তার মানে ওরা হয়তো তাই ধরে নিয়েছে, তাহলে আমি তাই করব। আচ্ছা এটা কিসের সমান? এম ভি স্কোয়ার বাই আর এর সমান, তাহলে আর আর এটা কেটে যাবে, কে এর মান কত? 1, যা বোঝালাম কেন 1 কী করে এলো, তাহলে হবে জেড ই স্কোয়ার বাই আর এম তার রুট, যদি আমাকে ভি বার করতে হবে, আমাকে ভি স্কোয়ার আছে তো ভি বার করতে হবে, তাহলে ওটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। কোথায় 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 কোথায়, এই যে অপশান বি, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের মতো এইটুখানি, এই ভিডিওতে এইটুখানি। আমি এক্ষুনি তোমাদেরকে এই ভিডিও করার পরেই আমি নেক্সট ভিডিও এক্ষুনি শ্যুট করব, তবে তোমাদের কাজ হবে দুটো ভিডিও দেখা। এই প্রথম ভিডিওটা একটু লং হয়ে গেল, এই কারণে আমাকে ভিডিওটাকে কাট করতে হচ্ছে, নাহলে একবারে করে ফেলতাম, যেহেতু এখনও 10খানা কোশ্চেন বাকি আছে, ভিডিও খুবই বড় হয়ে যাবে, আর তোমরা হয়তো এত বড় ভিডিও একবারে দেখবেও না, এই কারণে আমি ভিডিওকে দুটো পার্টে ভাগ করছি। তোমাদের যদি এখন এনার্জি থাকে, যেটা থাকা খুবই ভালো, আর মানে থাকা উচিত সত্যি বলতে, তবে আমি তোমাদেরকে বলবো যে এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গেই তোমরা এই যে নেক্সট পার্ট, যেটা এই ভিডিওর এই সিরিজের নেক্সট পার্ট, সেটা তোমরা দেখবে, বুঝেছো? এর নিচেই লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওর নিচেই লিঙ্ক দেওয়া থাকবে, অথবা তোমাদের এই ভিডিও দেখলে ওইটাও আপনি নিচে রিকমেন্ড হয়ে যাওয়া উচিত, যেরকম ইউটিউব তো করেই, রিকমেন্ড আপনি হয়ে যাবে। তাহলে নেক্সট পার্ট কিন্তু সাথে সাথে দেখবে, তবে তাই জন্য বলে রাখলাম। আর তোমরা দেখো যে তোমরা কতগুলো এই কোশ্চেন, এখানে যে কটা কোশ্চেন হলো সেইটা, তার সঙ্গে এর যে নেক্সট পার্টে যে কটা কোশ্চেন থাকবে সেইগুলোকে যোগ করে তোমরা কতগুলো করতে পারলে সেটা ওই ভিডিওর কমেন্টে গিয়ে তোমরা জানিও। তাহলে আজ এই ভিডিওর জন্য এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।